হ্যালো স্টুডেন্ট, তো আমরা সলভ করছিলাম যে কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের ছায়া প্রকাশনের এমসিকিউ। ওকে, তো ছায়া প্রকাশনের এমসিকিউ সলভ করছিলাম। আগের ভিডিওতে কোশ্চেন নাম্বার 13 পর্যন্ত হয়েছে, যারা দেখোনি তারা একবার দেখে নাও ভিডিওটা। ওকে, আর যদি কোনো কোশ্চেনে প্রবলেম থাকে তো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে স্যার এই কোশ্চেনটা আর একবার বোঝালে ভালো হয়, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটা কভার করে দেবো। ওকে, আরেকটা কথা বলে রাখি, দেখো প্রত্যেকটা ভিডিওতে যে 10টা করে আসবে 20টা করে আসবে কোশ্চেন তা কিন্তু নয়। আমি যখন টাইম পাচ্ছি তখনই তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। হয়তো কোনো ভিডিওতে 10টা আসবে, হয়তো কোনো ভিডিওতে 5টা আসবে, হয়তো কোনো ভিডিওতে 20টা কোশ্চেনের উত্তর আসবে। ঠিক আছে, তো এগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে, এটাই রিকোয়েস্ট। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 14, দেখো এটা একটা চিত্র দেওয়া হয়েছে, বলছে এই চিত্র অনুযায়ী এ বিন্দু থেকে বি বিন্দুতে তিনটে পথ আছে। দেখো এই পথ, এই পথ আর এই পথ, একটা বস্তুকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, তো কোন পথে কৃতকার্য কীরকম হবে? দেখো কোন বলের অধীনে? মহাকর্ষীয় বলের অধীনে। প্রথমেই বলে রাখি, মহাকর্ষীয় বল হচ্ছে একটা সংরক্ষী বল। কী বল বললাম? যারা জানো না তারা লিখে রাখবে, মহাকর্ষীয় বল একটা সংরক্ষী বল। সংরক্ষী বলের অধীনে কৃতকার্য পথের উপর নির্ভর করে না। কি বললাম? পথের ওপর নির্ভর করে না। তুমি কোন পথে যাচ্ছ তা ডিপেন্ড করে না, ইনিশিয়াল পয়েন্ট আর এন্ড পয়েন্টের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দুর উপর। তাহলে যেহেতু তিনটে পথেরই প্রাথমিক এবং শেষ বিন্দু একই, তাই তিনটের কৃতকার্য হবে একই। তাহলে কোন উত্তরটা হবে? বি, W1 = W2 = W3। ওকে ওকে, কোশ্চেন নাম্বার 15, একটি নদীর ওপরের ব্রিজ আর বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তাকার। বেশ, এটা একটা অর্ধবৃত্তাকার ব্রিজ। গাড়ি এবং আরোহীর ভর m হলে এবং ভি বেগে আরোহী ব্রিজ অতিক্রম করলে ব্রিজের শীর্ষবিন্দুতে গাড়ি এবং আরোহীর ওপর যে বল প্রযুক্ত হয় তা হলো। দেখো এই ব্রিজের ওপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে, বুঝতে পেরেছ? বলছে যে শীর্ষবিন্দুতে সর্বাধিক বেগ কত হতে পারে যদি আমি সেফভাবে যেতে চাই, যাতে না উল্টে পড়ে যাই। আচ্ছা, এই গাড়িটার ওজন নিচের দিকে কাজ করছে mg, আর লম্ব বল ওপরের দিকে কাজ করছে r। ঠিক আছে, বলছে তাহলে গাড়ি ও আরোহীর ওপর এই ব্রিজটা কত বল কাজ করছে, মানে প্রয়োগ করছে? আর বল প্রয়োগ করছে। এই গাড়িটা যদি ঠিকঠাক করে পেরোতে যায় বাবা, তাহলে তো অভিকেন্দ্র বলের দরকার হবে। তাহলে আমি এটা বলতে পারি যে mg - r = mv²/r। ঠিক কিনা বলো? আচ্ছা, এখানে নর্মাল রিয়াকশন ফোর্সটাকে তুমি n নাও, কারণ ওরা না ব্যাসার্ধটাকে ক্যাপিটাল R নিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে mg - n = mv²/r। তাহলে n = কত? n = দেখো হয়ে যাবে mg - mv²/r। ব্যাস, তাহলে উত্তর কোনটা? এইটা। মনে রাখবে, কেন্দ্রের দিকে মোট যে বল কাজ করে, কেন্দ্র কোন দিকে আছে? কেন্দ্র নিশ্চয়ই এই দিকে থাকবে। কেন্দ্রের দিকে মোট যে বল কাজ করে সেইটাই অভিকেন্দ্র বলের যোগান দেয়। আর কোনো বস্তু বৃত্তপথে যদি ঠিকঠাক ঘুরতে চাই তাহলে বাবু অভিকেন্দ্র বল লাগবেই লাগবে। ওকে ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন এই যে 17 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো, একটি বল মেঝের ওপর পি ভরবেগ সহ উল্লম্বভাবে পড়ল এবং বারবার প্রতিক্ষিপ্ত হতে থাকলো। সংঘাত গুণাঙ্ক ই হলে বলটি মেঝেতে মোট যে ভরবেগ প্রদান করলো তার মান কত? দেখো সংঘাত গুণাঙ্ক জিনিসটা কি বলে দিই, যাদের এখনও পড়া হয়নি তারা একটু ছোট করে বুঝে নাও। সংঘাত গুণাঙ্ক মানে হচ্ছে, দেখো যখন দুটো বস্তু u1 আর u2 বেগ নিয়ে যাচ্ছে, তোমরা এটা পড়েছো, ধাক্কা লাগার পরে বেগ কী হয়ে যায়? পরিবর্তন হয়ে যায় v1 আর v2। তো তোমার সেপারেশনের বেগ বাই আগমনের বেগ, এর যে রেশিও সেইটা কি বলা হয়? সংঘাত গুণাঙ্ক। এই যে ছাড়াছাড়ির বেগ বাই আসার বেগ, এই যে রেশিওটা তাকেই বলা হয় সংঘাত গুণাঙ্ক। এবার মনে করো একটা বল যখন পড়ছে ওপর থেকে নিচের দিকে পড়ছে, ওর ভরবেগ বলে দিয়েছে পি, তাহলে পি সমান আমি কি বলতে পারি? mv। তাহলে ভি সমান কত? p/m। আর মেঝেকে আমি যদি একটা বস্তু ধরি, এ তো ভাই দাঁড়িয়ে আছে, এর তো কোনো বেগ নাই, তাই না? তাহলে আমি কি বলতে পারি যে ই সমান যাওয়ার বেগ যদি ভি ড্যাশ হয় আর আসার বেগ যদি ভি হয়, তাহলে ভি ড্যাশ বাই ভি। তাহলে ভি ড্যাশ সমান কী হবে? ইভি। তার মানে EP/m। বেশ, এবার বলি একটু ঘটনাটা। এই কোয়েশ্চেনটা একটু বুঝতে হবে, একটু বোঝার আছে ব্যাপারটা। একটা বস্তু সে এলো, এসে ধাক্কা খেলো, ধাক্কা লাগার পর যখন যাচ্ছে, তাহলে আসার সময় ওর বেগ কত? p/m। ভি মানেই p/m। যখন উঠে যাচ্ছে তখন তার বেগ হয়ে যাচ্ছে EP/m, কারণ ইভি। ঠিক আছে, ইভি। আমি যদি ভি দিয়ে লিখতাম তাহলে তো বুঝতে পারতে ভি
এটা কত ইভি, কারণ এখানে দেখিয়ে নিয়েছো যে ইভি হয় ভি ড্যাশ। আবার যখন এসে পড়ছে তখন আবার কিন্তু একই বেগ নিয়েই পড়বে। কত বেগ নিয়ে পড়বে ইভি, কিন্তু যখন উঠে যাচ্ছে তখন আবার কত হবে ই ইন্টু ইভি, কারণ আসার বেগটা আবার ইভি ছিল, তাহলে ই স্কোয়ার ভি। আবার যখন তারপরে আবার যখন এসে আবার উঠে যাচ্ছে তখন কি হবে ই কিউব ইন্টু ভি। এরকম করে চলতেই থাকবে চলতেই থাকবে, অনেকবার সংঘর্ষ হবে, ঠিক আছে? তাহলে এরকম চলতেই থাকবে, ঠিক আছে? এবার ওরা বলছে, ওরা কি চেয়েছে এবার বলি, ওরা চাইছে যে মেঝেতে মোট যে ভরবেগ প্রদান করলো তার মান কত। তাহলে মেঝেতে মোট কত ভরবেগ প্রদান করবে। তাহলে প্রথম ধাক্কার সময় ভরবেগের পরিবর্তন ডেল পি ওয়ান ইকুয়াল টু কত হবে দেখো পিই প্লাস পি। কেন স্যার, যখন উঠে যাচ্ছে ইভি যদি হয়, আমি যদি আর একটা এম গুণ করে দিই, আমি যদি ভি এর জায়গায় পি লিখি তাহলেও তো কোনো ক্ষতি নাই। সেই বেগ যদি ই টাইমস বাড়ে তাহলে ভরবেগও তো সেই ই টাইমস বাড়বে। তাহলে যাওয়ার সময় কত হলো ইপি, আসার সময় কত নিয়ে এসেছিল পি। বলো ক্লিয়ার? যাওয়ার সময় গেল ইপি নিয়ে, আসার সময় এসেছিল পি নিয়ে, তাহলে পিই প্লাস পি ভরবেগের পরিবর্তন। স্যার প্লাস কেন হলো, মাইনাস হওয়ার কথা ছিল, কারণ দেখো এসেছে যে ডিরেকশনে, গেছে তো তার উল্টো ডিরেকশনে না, তাই না? তাহলে মাইনাস অফ মাইনাস মানি তো প্লাস। তারপরে দেখো ডেল পি টু কী হবে দেখো, পরের বার যখন আবার উঠে গিয়েছে তখন তো পিই স্কোয়ার নিয়ে উঠে গিয়েছে, ঠিক? তাহলে পিই স্কোয়ার এসেছিলো কততে পিইতে, তারপরের যখন আবার উঠে গিয়েছে ডেল পি থ্রি তখন কী হবে পিই কিউব প্লাস পিই স্কোয়ার। একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা টার্ম দেখো দুবার করে আসছে পিই, ঠিক আছে? আচ্ছা এটা এখানে কী লিখেছি ডেল পি, আচ্ছা ঠিক আছে বেশ, পিই স্কোয়ার দেখো প্রত্যেকটা টার্ম কিন্তু দুবার করে এসছে, ঠিক কি না? বেশ, প্রথমবার সংঘর্ষের সময় তো ইয়ের কোনো টার্ম ছিল না, যখনই একবার সংঘর্ষ হবে হয়ে যাওয়ার পরে ইয়ের টার্মটা আসবে, সেই জন্য এখানে কোনো ই নেই। এবার যোগ করে দাও সবগুলোকে, এরকম তো চলতেই থাকবে না, তুমি তো পাবো একবারে ডেল পি এন পর্যন্ত পাবে। তাহলে তখন কী হবে পি ই টু দি পাওয়ার এন প্লাস পি ই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এইবার তুমি যোগ করে দাও, তুমি যেই যোগ করে দেবে দেখো তুমি প্রত্যেকটা টার্ম কিন্তু দুটো করে পাবে, এটা মাথায় রাখতে হবে। তুমি একটা টার্ম পাবে, এইগুলো সব যখন তুমি যোগ করে দেবে, আমি যদি পি ড্যাশ নিই, হ্যাঁ যদি ডেল পি ড্যাশ নিই তাহলে তুমি কী পাবে দেখো, একটা গ্রুপ পাবে এরকম যে পি, হ্যাঁ প্লাস পিই প্লাস পিই স্কোয়ার ডট 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 চলতেই থাকবে। তুমি আর একটা গ্রুপ পাবে পিই প্লাস পিই স্কোয়ার প্লাস পিই কিউব প্লাস ডট 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 ডট, ঠিক আছে? বেশ, প্রথমে আমি যদি এই গ্রুপটা থেকে পি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে ওয়ান প্লাস ই প্লাস ই স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এইটা থেকে যদি আমি কমন নিই পিই তাহলে এটা পড়ে থাকবে ওয়ান প্লাস ই স্কোয়ার, সরি পিই কমন নিয়েছি তো ওয়ান প্লাস ই প্লাস ই স্কোয়ার প্লাস ডট 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 একই পড়ে থাকবে। তাহলে দেখো আমি পিটাকে যেমন আছে রেখে দিলাম, আর এইটা একটা ইনফাইনাইট সিরিজ, ঠিক আছে? এরকম ইনফাইনাইট সিরিজ থাকলে এর উত্তর হয় ওয়ান বাই ওয়ান মাইনাস ই প্লাস এইটা আবার হবে দেখো পিই ওয়ান বাই ওয়ান মাইনাস ই। তাহলে ওয়ান মাইনাস ই তুমি যদি কমন নিয়ে নাও তাহলে ওপরে কি পড়ে থাকবে, ওপরে দেখো পড়ে থাকছে ওয়ান প্লাস ই, তাহলে আর একটা পি তো থাকবে, এই পিটা তো থাকবেই, তাহলে পি ইন্টু ওয়ান প্লাস ই বাই ওয়ান মাইনাস ই, এইটা হয়ে যাবে উত্তর। বুঝতে পেরেছ? তাহলে দেখে নাও কোনটা উত্তর হবে, পি ইন্টু ওয়ান প্লাস ই বাই ওয়ান মাইনাস ই। আশা করি কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট 18। দেখো এই কোশ্চেনটা দুভাবে করা যাবে, একটা বেসিক মেথড কাজে লাগিয়ে আর একটা ফর্মুলা বেসড করলে অঙ্কটা ইজি হবে। যখন এরকম কোনো হ্যাঙ্গিং কপি কল থাকে, ঠিক আছে, দুদিকে দুটো বস্তু ঝোলানো আছে, হ্যাঁ একটা M1 আর একটা M2, তাহলে এক্ষেত্রে ত্বরণ কত হয়, সাধারণ ত্বরণ M2 মাইনাস M1 বাই M2 প্লাস M1 ইন্টু জি, ঠিক আছে? তাহলে 0.72 মাইনাস 0.36, 0.72 মাইনাস 0.36 বাই 0.72 প্লাস 0.36 ইন্টু জি, এইটা হবে দেখো 36, তো মানে 0.36 হবে ওপরে, আর 72 আর 36, 6 আর 2 8, ওকে 7 8 9 10 1, 1.08। বলো ক্লিয়ার কিনা? পয়েন্ট তুলে দিলে কত দিয়ে যাবে 36,
3 দিয়ে যাবে, তাহলে 3, তাহলে এ হয়ে গেল g/3। আই থিঙ্ক এটুকু ক্লিয়ার। তুমি এটা অন্তত পেয়ে গেলে যে কত ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠবে। এবার ওকে তুলছে কে? দড়ির টান টি। তুমি তো টি জানো না ভাই, টি এর ফর্মুলা পুট করো, টি ইকুয়াল টু 2m1m2/m1 প্লাস m2 ইন্টু জি। ঠিক আছে, 2 ইন্টু 0.36 ইন্টু 0.72/1.08 ইন্টু জি। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। পয়েন্ট তুলে দিতে পারো, ডাইরেক্ট কেটে দাও 3 দিয়ে। ঠিক আছে, এটাও কাটবে। হ্যাঁ, 3 2 6, 0 পয়েন্ট দিয়ে দাও, 1 7, 3 4 12, 0.24। তাহলে 0.24 ইন্টু 2, তার মানে 0.48। তাহলে 0.48 ইন্টু জি। এবার তুমি এটা জানো না যে বস্তুটা কতটা ওপরে উঠেছে। তাহলে কতটা ওপরে উঠেছে সেটা দেখতে হবে। এই যে বলছে যে এই বস্তুটাকে স্থিরাবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে একটা কপি কল আছে, আমি জানি না কোশ্চেনটা আমি বললাম না, ভুলে গেলাম কোশ্চেনটা, হয়তো আমি বলিনি তোমাদেরকে, যে আমি একদম এক্সপ্লেন করতে লেগেছি ফর্মুলা লিখে। মানে এবার ঘটনাটা বলি। আমি টেনশন বের করে নিলাম, আমি ত্বরণ বের করে নিলাম। এবার দেখো কি বলছে। বলছে এই বস্তু সংস্থাটাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন এ উপরের দিকে উঠবে আর এ নিচের দিকে নামবে। বুঝতে পেরেছো তো? এবার বলছে যে সংস্থাটিকে বাধাহীন অবস্থায় স্থিরাবস্থা থেকে ছেড়ে দিলে 1 সেকেন্ড পরে সুতো দ্বারা 0.36 কেজি ভরের ব্লকটির ওপর কৃতকার্যের পরিমাণ কত হবে? 1 সেকেন্ড পরে 0.36 কেজি ভরের ব্লকটির ওপর কৃতকার্য কত হবে? এটা 0.36, তাহলে 0.36টাকে ওপরে তুলছে তো। হ্যাঁ, তাহলে কতটা উঠেছে 1 সেকেন্ডে সেটা দেখতে হবে। এবার আমার কাছে তো ত্বরণ আছে ভাই, তাহলে আমি দেখে নেবো। এস ইকুয়ালস টু 0 প্লাস হাফ, আচ্ছা এটা প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তুমি তো এ পেয়ে গেছো, এ কত? এ হয়ে গেছে তোমার কাছে g/3। ঠিক আছে, টি স্কোয়ার মানে 1, তাহলে এটা হয়ে গেল g/6। তুমি এসও পেয়ে গেলে। এইবার তুমি w ইকুয়াল টু এফ ডট এস করে দাও। তাহলে এফ ইন্টু এস, কারণ দেখো এই দিকে যদি টি হয় এই দিকেই তো উঠছে, তাহলে মাঝের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এফ ইন্টু এস, তাহলে এফ ইন্টু এস মানে এফ তো আমি পেয়ে গেলাম। এফ কত দেখো, দড়ির টান মানে 0.48, তাহলে এফ হচ্ছে গিয়ে 0.48 জি। হ্যাঁ, আর এস হচ্ছে গিয়ে g/6, 6 8 48, 0.08। ঠিক আছে, এবার এখানে জি ইন্টু জি মানে জি স্কোয়ার। আমি যদি জি এর ভ্যালু 10 ধরে নিই, তাহলে 10 ইন্টু 10 100, তাহলে 0.08 ইন্টু 100 অর্থাৎ 8 জুল। 8 জুল হয়ে যাবে উত্তর। বোঝা গেল কি বললাম? কোশ্চেন নাম্বার 19 কি বলছে? 5 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 10 কেজি মিটার পার সেকেন্ড। বেশ, ভরবেগ মানে হচ্ছে গিয়ে পি বলে দেওয়া আছে 10। ওকে, বস্তুটির গতির দিকে 10 সেকেন্ড ধরে 0.2 নিউটন বল ক্রিয়া করলে গতিশক্তি বৃদ্ধির পরিমাণ কত হবে? দেখো একটা বস্তুর ওপরে এত ভরবেগ কাজ করছে, তাহলে বেগ কত? ভরবেগ বাই ভর মানেই বেগ। তাহলে কত হলো? 10/5 অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। সব এসআইতে নিচ্ছি। ঠিক আছে, এবার এটা তো প্রাথমিক বেগ, তাহলে অন্তিম বেগ কত? অন্তিম বেগ আমি নিতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ কত? 2। স্যার আমি তো এ জানি না। এ জানো না বলেই কিন্তু তোমাকে বলে দিয়েছে এত বল কাজ করছে। এবার তুমি তো জানো ভাই যে এ ইকুয়াল টু এফ বাই এম, তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম আমি এখানে বের করে নিলাম। ঠিক আছে, তাহলে এফ কত? 0.2 আর এম কত? 5। ওকে, তাহলে 5 4 20, 0.04 নাকি? 0.04। ওকে, দেখো ক্লিয়ার কিনা। বেশ, আমি এর জায়গায় বসিয়ে দিচ্ছি 0.04 ইন্টু টি কত? টি হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 0.4, তাহলে 2 প্লাস 0.4 অর্থাৎ 2.4। এইটা হচ্ছে কি? বেগ। এটা হচ্ছে অন্তিম বেগ। বেশ, তাহলে গতিশক্তির পরিবর্তন কত? গতিশক্তির পরিবর্তন ডেল্টা কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। বেশ, তাহলে তুমি এক কাজ করো, হাফ এম কমন নিয়ে নাও। এমটা কত? 5, আর ভি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 2.4 স্কোয়ার অর্থাৎ 24 স্কোয়ার কত? 576, 5.4
মাইনাস ইউ কত, ইউ তো এখানে বেরিয়েছিল, ইউ হচ্ছে 2, তাহলে ইউ হচ্ছে 2 স্কোয়ার মানে 4 নাকি। ওকে, দেখো তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 5.76 মাইনাস 4, তাহলে 1.76, 2 দিয়ে কেটে দাও, 2 8 16, ঠিক আছে তো, মানে 0.8, হ্যাঁ 1 17, আবার 2 8 16, 0.88, তাহলে কত হবে 5 8 40, 5 8 40 আর 4 44, পয়েন্ট আছে তাহলে 4.4, তাহলে 4.4 জুল গতিশক্তির পরিবর্তন হবে এইটা। ওকে, দেখো একদম ক্লিয়ার করে নাও। তাহলে ভি দেওয়া ছিল না, ভি বের করে নিলাম, ইউ দেওয়া ছিল না, ইউ বের করে নিলাম, দিয়ে গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, ব্যাস উত্তর হয়ে গেল। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, 1 মিনিট কালিটা একটুখানি চেঞ্জ করে নিই। নেক্সট কোশ্চেন বলছে, দেখো বলছে যে এটা একটা ব্লক আছে, এই ব্লকটাকে একটা অমসৃণ তলে রাখা আছে, দিয়ে ডি ডিস্টেন্স সরানো হয়েছে, এই যে ডি দূরত্ব নিয়ে যেতে কী পরিমাণ কৃতকার্য করতে হবে। ঘর্ষণজনিত বাধার বিরুদ্ধে অনুভূমিক তল বরাবর ডি দূরত্ব নিয়ে যেতে কৃতকার্য কত হবে। দেখো ভাই ঘর্ষণ বল কত, এফ সমান মিউ এন, তাই তো, মিউ গণিত লম্ব বল, এখানে লম্ব বল বলাই আছে আর, তাহলে কৃতকার্য কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু তো আমরা জানি এফ ইন্টু ডি, তাহলে হয়ে যাবে কি মিউ আর ডি, ব্যাস উত্তর হয়ে গেল মিউ আর ডি। ওকে ওকে, নেক্সট দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে 20 কেজি ভরের একটি বস্তুর ওপর এত নিউটন মানের একটি বল প্রযুক্ত হলো, এর ফলে বস্তুটি এক্স অক্ষ বরাবর এক্স ইকুয়াল টু 2 মিটার অবস্থান থেকে এক্স ইকুয়াল টু 6 মিটার অবস্থানে গেল, ওই বল দ্বারা বস্তুটির উপর কৃতকার্য কত হবে। দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে ওরা বল বলে দিয়েছে ঠিকই, কিন্তু বলটা কোনো ধ্রুবক বল নয়, এক্স যত বাড়বে বল তত বাড়বে। তাহলে যখন কোনো বল এরকম ধ্রুবক হবে না, তখন কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস ডাইরেক্ট লিখে দিলে হবে না, এখানে সমস্যা আছে ডাইরেক্ট লিখে দিলে। তাহলে কি করতে হবে, আমাকে ইন্টিগ্রেশন প্রসেস ইউজ করতে হবে এরকম অঙ্কতে। তাহলে কি করব, দেখো আমি একটুখানি এখানে জায়গা কম আছে বলে নিচে আমি বুঝিয়ে দিচ্ছি, লিখব ডাব্লু ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স, ঠিক আছে, বেশ। এফ কত, দেখো এফ তোমাকে বলে দেওয়া আছে, এফ বলে দিয়েছে 5 + 3x, বেশ, তাহলে 5 + 3x ইন্টু ডিএক্স, এক্সটা কত থেকে কত পর্যন্ত রান করছে, কোথায় থেকে কোথায় গিয়েছে, 2 মিটার থেকে 6 মিটার, ব্যাস 2 থেকে 6 বসিয়ে দাও লিমিট, উত্তর হয়ে যাবে। দেখো কী হবে, দেখো তাহলে 5-এর ইন্টিগ্রেশন করছো 5x, আর 3x এর ইন্টিগ্রেশন করছো 3 বেরিয়ে এলো x²/2, লোয়ার লিমিট আপার লিমিট, বেশ প্রথমে 6 বসাও, তাহলে 5 × 6 প্লাস 3 × 36/2 মাইনাস 5 × 2 মাইনাস 3 × 4/2, 2 2 এ 4, ঠিক আছে, 2 18 36, বেশ, তাহলে 5 6 30 প্লাস 3 18 54 মাইনাস 10 মাইনাস 6, ঠিক আছে। দেখো তাহলে 30 আর 54 হবে এইদিকে 84 মাইনাস 10 মাইনাস 6, 84 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে হবে কত 74 মাইনাস 6, তাহলে 4 গেল, তাহলে 68, তাহলে 68 জুল অ্যান্সার হবে। ওকে, তাহলে প্রসেস শিখে নিলে, যখনই কোনো ভেরিয়েবল ফোর্স থাকবে তখনই আমাদেরকে ইন্টিগ্রেশন প্রসেস ইউজ করতে হবে। ওকে ওকে, দেখো 68 জুল, এই যে অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন, এবার নেক্সট কোশ্চেন যাই। দেখো নেক্সট কোশ্চেন বলছে 5 নিউটন বলের ক্রিয়ায় গতিশীল একটি বস্তু সরলরেখা বরাবর 10 মিটার দূরত্ব অতিক্রম করল, এর ফলে বলটি দ্বারা কৃতকার্য যদি 25 জুল হয়, তাহলে বস্তুটির ওপর প্রযুক্ত বলের অভিমুখ ও বস্তুর গতির অভিমুখের অন্তর্বর্তী কোণের মান কত হবে। একদম সিম্পল কোশ্চেন ভাই, তোমাকে এফ বলা আছে, তোমাকে এস বলা আছে, তোমাকে কৃতকার্য বলা আছে, তাহলে আমরা জানি ডাব্লু ইকুয়াল টু এফএস কস থিটা। ডাব্লু কত বলা আছে 25 জুল, তাহলে ডাব্লুর জায়গায় তুমি 25 বসিয়ে দাও। এফ কত বলা আছে 5 নিউটন, এস কত বলা আছে 10 ইন্টু কস থিটা, ব্যাস, আবার কি 5 5 এ 25, 5 2 এ 10, তাহলে কস থিটা ইজ ইকুয়ালস টু হাফ, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি অ্যান্সার। ওকে ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 23,
অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে একটি কণা ছোড়া হলো। কণাটির প্রাথমিক গতিশক্তি কে হলে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কী হবে? দেখো, একটা কণাকে অনুভূমিকের সঙ্গে যদি 60 ডিগ্রি কোণে ছুড়ে দেওয়া হয় তাহলে এটা কিন্তু একটা প্রজেক্টাইল মোশনের অঙ্ক হয়ে গেল, প্রাসের গতির। তাহলে এই দেখো, অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে আমি একটা কণাকে থ্রো করে দিয়েছি, ঠিক আছে? বেশ, এই দিকটা এক্স, এই দিকটা ওয়াই। বেশ, দেখো যখন একটা কণা, হ্যাঁ, এটা আমি যখন প্রজেক্টাইল মোশনের ভিডিও দিয়েছিলাম তখন বলেছিলাম যখন একটা কণা সর্বোচ্চ বিন্দুতে আসে তখন তার কোনো উল্লম্ব উপাংশ থাকে না, তার মানে তার সবটাই হচ্ছে অনুভূমিক উপাংশ। তাহলে এই দিকটা কি হবে? এটা যদি ইউ হয় তাহলে এই দিকটা তুমি বলতে পারো যে ইউ কস 60, আর তুমি এই দিকটা বলতে পারো ইউ সাইন 60। তাহলে ইউ কস 60টা পড়ে থাকবে আর ইউ সাইন 60টা কিন্তু থাকবে না। ক্লিয়ার? সর্বোচ্চ বিন্দুতে ইউ সাইন 60-র কোনো ভ্যালু থাকবে না, শুধুমাত্র ইউ কস 60 থাকবে। বেশ ভালো কথা। এবার দেখো, তাহলে একদম প্রথমে ওর গতিশক্তি কত ছিল? কে সমান ছিল হাফ এম ইউ স্কোয়ার, আর সর্বোচ্চ উচ্চতায় কে ড্যাশ ইজ ইকুয়ালস টু হাফ এম ইউ কস 60, মানে ইউ বাই 2, কারণ কস 60 হাফ, ইউ স্কোয়ার বাই 4, কারণ ইউ এর জায়গায় ইউ বাই 2 তার স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে ইউ স্কোয়ার বাই 4, অর্থাৎ 1/4 ইন্টু কে। তাহলে কে বাই 4 হয়ে যাবে উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার সেকেন্ড কোশ্চেনে যাই। একটি বস্তু কণাকে এইচ উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় কণাটির গতিশক্তি ও স্থিতিশক্তি দ্বিগুণ হলো। বেশ ভালো কথা। তাহলে এটা ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, মানে ধরে নিলাম মোট উচ্চতা গেছে ও এইচ, ঠিক আছে? বেশ, মানে এইচ উচ্চতা থেকে ছেড়েছে বস্তুটাকে। বেশ, ছেড়ে দেওয়ার পরে ও নামছে, এত দূর পর্যন্ত যখন ও নামলো, এই উচ্চতাটা মনে করো আমি ধরে নিলাম এক্স। তাহলে এইখানে ওর স্থিতিশক্তি ছিল mgh, কোনো গতিশক্তি ছিল না সর্বোচ্চ বিন্দুতে। স্থিতিশক্তি হচ্ছে মোট শক্তি সর্বোচ্চ বিন্দুতে। এবার যখন ও এত দূর নেমে এলো তখন ওর গতিশক্তি হচ্ছে, মানে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। বেশ, আর স্থিতিশক্তি দেখো হবে এম জি এক্স, কারণ ভূমি থেকে এক্স উচ্চতায় আছে। তাহলে এইখানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি আমি পেয়ে গেলাম। এবার ওরা একটা টার্ম বলেছে, ওরা বলেছে যে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গতিশক্তি হচ্ছে স্থিতিশক্তি দ্বিগুণ। তার মানে বলতে চাই যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু 2m gx। তাহলে মোট শক্তি কত? মোট শক্তি হচ্ছে mgx প্লাস 2m gx, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি ইকুয়াল টুই mgh, কারণ মোট শক্তি সবসময় ধ্রুবক থাকে অভিকর্ষ বলের অধীনে। তাহলে এটা কত হবে? 3mgx ইকুয়ালস টু mgh, mg কেটে গেল, তাহলে x ইকুয়ালস টু h/3। দেখো উত্তর হয়ে গেল। তাহলে কতটা উচ্চতায় এই ঘটনাটা ঘটবে? h/3 উচ্চতায়। বেশ, এটা একটা উত্তর হলো। এবার বলছে যে ওই মুহূর্তে কণাটির বেগ এবং ভূমি থেকে উচ্চতা কত? আচ্ছা, ভূমি থেকে উচ্চতা আমি পেয়ে গেলাম, এবার ওই মুহূর্তে কণাটির বেগ নির্ণয় করতে হবে। কিছুই না ভাই, এই তো তুমি এক কাজ করো না, সব থেকে ইজি হবে। ও তো এক্স পরিমাণ ওপরে আছে, তাহলে এখানে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mg, হ্যাঁ, এক্সের জায়গায় আমি লিখে দিলাম h/3। তাহলে m কাটলো, তাহলে দেখো ভি ইকুয়াল টু 4hg/3 তার রুট। তাহলে 4টা বাইরে বেরিয়ে এলো 2, তাহলে √gh/3। এইটা হয়ে গেল অ্যান্সার, h/3 আর √gh/3। ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। 10 কেজি ভরের একটি ব্লককে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় তুলতে 230 জুল কার্য করতে হয়। তাহলে mgh সমান 230। তাহলে ব্লকটির ত্বরণ কত? এক্ষেত্রে না তুমি জিটাকে জি না নিয়ে জি ড্যাশ নাও, ঠিক আছে? জি ড্যাশ নাও, তাহলে কি হবে দেখো, কারণ ওটা একটা ত্বরণ নিয়ে উঠেছে, হ্যাঁ, শুধু জি ত্বরণে, কিন্তু জি ত্বরণের অধীনেও যায়নি। আমি একটা বস্তুকে যদি ত্বরণ নিয়ে ওপরের দিকে তুলি তাহলে কৃতকার্য কী হবে একটু ভেঙে বলি, এফ ইন্টু এস,
কিন্তু এফের জায়গায় কী লিখব, এম এ ইন্টু এস। আমি এমটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। তোমাদের মনে পড়ে যখন লিফট ত্বরণ নিয়ে ওপরে ওঠে তখন আপাত ত্বরণ তুমি কী নাও, এ প্লাস জি নাও। যদি এ ত্বরণ নিয়ে ওপরে ওঠে তাহলে এখানেও এ এর জায়গায় আমাকে কী নিতে হবে, এ না নিয়ে এ প্লাস জি নিতে হবে ইন্টু এস। বুঝতে পেরেছ? এবার ওইটা সমানই বলে দিয়েছে 230। ঠিক আছে, তাহলে এবার দেখো কী হবে, এটা আরও সহজ হয়ে গেল। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এম কত, এম বলা আছে দেখো 10 কেজি, হ্যাঁ, এ প্লাস জি, ঠিক আছে, ইন্টু এস কত, এস হচ্ছে 2 মিটার, 230। তাহলে 0 0 কেটে দিলাম। তাহলে এ প্লাস জি ইকুয়াল টু 23/2, তাহলে 11.2। ঠিক আছে, আর এ ইকুয়াল টু তাহলে কত, 11.2 মাইনাস জি, তার মানে 10। 11 জি, ও সরি 11.2 কেন, 5, 11.5, হ্যাঁ 5, এক্সট্রিমলি সরি ভাই। তাহলে এটা হবে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখে নাও, এইটা হবে উত্তর। দেখো ক্লিয়ার, একদম ইজি। তাহলে তোমাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন একটা বস্তুকে তুমি ত্বরণ নিয়ে ওপরের দিকে নিয়ে যাবে তখন কিন্তু যেটা আপেক্ষিক ত্বরণ হবে সেটা এ প্লাস জি হয়ে যাবে, আর যখন নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে তখন হয়ে যাবে এ মাইনাস জি। দিয়ে তুমি এফ ইন্টু এস করে দাও, এম এ ড্যাশ ইন্টু এস করে দাও, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, দেখো ক্লিয়ার। ওকে, এবার কি বলছে দেখো, এবার বলা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, বলছে এম ভর বিশিষ্ট এবং এল দৈর্ঘ্য সম্পন্ন একটি দণ্ড একটি উল্লম্ব দেওয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে দাঁড় করিয়ে রাখা আছে। এই অবস্থানে দণ্ডটির স্থিতিশক্তি কত হবে? তাহলে এইটা আমি ধরে নিলাম দেওয়াল ওয়াইটাকে এক্স, তাহলে এরকম একটা দণ্ড আছে, এই দণ্ডটা দেওয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, তাহলে অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি। আচ্ছা, এর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে মধ্যবিন্দু, তার মানে এই পয়েন্টটা কোথায় আছে, L/2-তে। তাহলে আমি যদি এইটাকে একটা ত্রিভুজ কল্পনা করি, হ্যাঁ, এইটাকে আমি যদি এইচ নিই তাহলে আমি বলতে পারি যে MGH হচ্ছে স্থিতিশক্তি। ঠিক স্যার, মধ্যবিন্দু কেন নিলেন? কারণ এটা একটা সুষম দণ্ড, এর যে মোট ভর সেটা কিন্তু এর মধ্যবিন্দুতে কেন্দ্রীভূত থাকবে। বুঝতে পেরেছো তো? এর ভর কেন্দ্র থাকবে মাঝে, তার মানে আমি ধরে নিতে পারি যে একটা এম ভরের বস্তু এইচ উচ্চতায় আছে, তাহলে MGH। এবার ঘটনা হচ্ছে আমি তো জানি না যে এইচটা কত, এইটুকু L/2, এইটুকু হচ্ছে L/2। তাহলে তুমি এক কাজ করতে পারো, sin 30 করে দাও, তাহলে লম্ব বাই অতিভুজ পাবে, sin 30 হাফ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে H/L/2, তাহলে 2H/L। ঠিক আছে, তাহলে L ইকুয়াল টু কত, L ইকুয়াল টু কী হবে বলো তো, L ইকুয়াল টু, আচ্ছা L দরকার নেই তো আমার, তো এখানে দরকার হচ্ছে H, তাহলে H ইকুয়াল টু বের করো। তাহলে H ইজ ইকুয়ালস টু হবে দেখো L/4। তাহলে স্থিতিশক্তি কত হবে, স্থিতিশক্তি ইউ সমান হবে M ইন্টু জি ইন্টু L/4। তাহলে উত্তর হয়ে গেল mg L/4। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে মূল বিন্দুতে অবস্থিত একটি কণার ওপর প্রযুক্ত বল F ইকুয়াল টু kx সমীকরণ মেনে চলে, যেখানে k একটি ধনাত্মক ধ্রুবক এবং x হলো মূল বিন্দু থেকে দূরত্ব। যদি u ইকুয়াল টু 0-তে, হ্যাঁ x ইকুয়াল টু 0 যখন হবে তখন যদি 0 হয় শক্তি, তাহলে ux বনাম x এর লেখচিত্র কীরকম হবে? দেখো F ইকুয়াল টু kx যদি কাজ করে তাহলে স্থিতিশক্তি কত হয়, হাফ kx²। এইটা তোমরা স্প্রিংয়ের ক্ষেত্রে পেয়েছিলে। এবার আমি যদি বলি যে ইউ এর সঙ্গে এক্সের গ্রাফ প্লট করো, তাহলে তুমি কি বলবে, স্যার ইউ ভ্যারিজাজ x²। তার মানে এটা কেমন গ্রাফ হবে, এই গ্রাফটা হবে কিন্তু প্যারাবোলা, তাই না? প্যারাবোলা গ্রাফ হবে। ঠিক আছে, আর যার মাথায় এক ঘাত আছে তাকে কেন্দ্র করে হয়, তাহলে এক ঘাত কার মাথায়, ইউ এর মাথায়, আর এক্সের মাথায় দ্বিঘাত, তাহলে এক্স আর এইদিকে ইউ, এইরকম হবে গ্রাফের নেচারটা। বুঝে গেল? তাহলে কোনটা হবে, অপশান সি। ওকে, অপশান সি। কোশ্চেন নাম্বার 28, একটা স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করলে
স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ হয় 100 জুল, তাহলে স্থিতিশক্তি ইউ সমান 100 জুল। ওকে, 2 সেন্টিমিটার প্রসারিত করলে ভালো কথা। এবার দেখো ইউ এর ফর্মুলা আমরা কি পড়েছিলাম, হাফ কে এক্স স্কোয়ার, এটাকে আমি ইউ1 নিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে ইউ এর ফর্মুলা, ঠিক কি না? দেখো কে তো ভাই ধ্রুবক, তাই না? কে তো ধ্রুবক, স্প্রিং চেঞ্জ না করলে কে চেঞ্জ হয় না। তাহলে ইউ ভ্যারিজ অ্যাজ এক্স স্কোয়ার, তাহলে ইউ1 বাই ইউ2 ইকুয়াল টু x1 স্কোয়ার বাই x2 স্কোয়ার। ওকে, তাহলে দেখো ইউ1 বাই ইউ2, x1 মানে কত, প্রথমে 2 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছিল, তাহলে ইউ1 মানে হচ্ছে কি 2 সেন্টিমিটার মানে 4, আর তারপরে আবার 2 সেন্টিমিটার মানে 2 + 2 তার স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার 16, তাহলে 4 4 16। তাহলে বলো তো ইউ2 ইকুয়াল টু কত হচ্ছে, ইউ2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 2u1। এবার ইউ1 তো বলা আছে, তাহলে ইউ2 সমান 2 গণিত 100 সমান 200 জুল, কারণ ইউ1 100 বলা আছে। এবার ওরা চেয়েছে কি দেখো, ওরা বলছে ও সরি এটা 2 হবে না, এটা 4 হবে না, 4u1, সরি 4u1, তাহলে হবে 400 জুল। বেশ, চেয়েছে বর্ধিত স্থিতিশক্তির পরিমাণ, তাহলে আগে কত ছিল 100 জুল, এখন কত হয়েছে 400 জুল, তাহলে বর্ধিত কত 400 মাইনাস 100 সমান 300 জুল। ঠিক আছে, তো এটা হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 29, একটি মোটরের সাহায্যে একটা অনুভূমিক পাইপের মধ্যে দিয়ে নির্দিষ্ট হারে জল সরবরাহ করা হচ্ছে। ওই একই পাইপের মধ্যে দিয়ে একই সময়ে পূর্বের চেয়ে n গুণ বেশি জল সরবরাহ করতে হলে মোটরটির ক্ষমতা কত গুণ বৃদ্ধি করতে হবে। আচ্ছা আমি একটা কথা বলি, একটা পাইপের মধ্যে দিয়ে যখন জল যাচ্ছে, এই পাইপের মুখের ক্ষেত্রফল যদি a হয়, তাহলে 1 সেকেন্ডে ওই জলটা কত দূর যাবে, জলের যেটা বেগ তত দূর যাবে, কারণ 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাকেই তো আমরা স্পিড বলি, এইটা এত দূরত্ব যাবে, তাহলে এত দূরত্ব যাবে, তার মানে 1 সেকেন্ডে এত আয়তনের জল পাস করবে, অর্থাৎ 1 সেকেন্ডে পাস হওয়া জলের আয়তন কত, ক্ষেত্রফল গণিত দৈর্ঘ্য সমান আয়তন, আয়তনের সঙ্গে যদি ঘনত্বকে গুণ করে দিই তাহলে কী পেয়ে যাব, ভর, তাহলে এইটা হয়ে যাবে 1 সেকেন্ডে যে পরিমাণ ভর পাস করে সেইটা। বলো ক্লিয়ার কি না? বেশ, এবার এর গতিশক্তি কত ছিল, তাহলে হাফ এম ভি স্কোয়ার, তার মানে হাফ এম হচ্ছে গিয়ে এ ভি রো ইন্টু ভি স্কোয়ার, তাহলে হাফ এ রো ভি কিউব, এইটা হলো গতিশক্তি, এটা ছিল গতিশক্তি। ঠিক আছে, এবার একটা কথা বলি, এটা কিন্তু 1 সেকেন্ডের গতিশক্তি, 1 সেকেন্ডে যেটা শক্তি সেটাই ক্ষমতা, এটা মাথায় রাখবে। হ্যাঁ, 1 সেকেন্ডে যেটা শক্তি সেটাই ক্ষমতা, তাহলে এটাই ক্ষমতা। এবার বলছে যে যদি n গুণ বেশি পরিমাণ জল সরবরাহ করতে হয়, তার মানে এমটা যদি n গুণ হয়, তাহলে এম ড্যাশ কত হবে, n ইন্টু এ ভি রো, ঠিক, এম ইন্টু এন এ ভি রো, এ তো ভাই কনস্ট্যান্ট, রো তো ভাই কনস্ট্যান্ট, তাহলে জেনারেলি বাড়লো ভিটা, ভি ড্যাশ হয়ে গেল, ভিটা হয়ে গেল ভিএন। তাহলে তুমি পরে যখন কে ড্যাশ নেবে, যখন তুমি কে ড্যাশ নিচ্ছ, হাফ এ রো ভি এন তার কিউব করে দাও, এন গুণ বেড়ে গিয়েছে, তাহলে এন কিউব ইন্টু হাফ এ রো ভি কিউব, তাহলে এন কিউব ইন্টু কে, তাহলে কত গুণ বাড়লো, এন কিউব গুণ, মোটরের ক্ষমতা এন কিউব গুণ বৃদ্ধি করতে হবে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 30, একটি কণা টি ইকুয়াল টু 0 সেকেন্ডে এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলো। যদি কণাটির গতিশক্তি সুষমভাবে বৃদ্ধি পায় তাহলে কণাটির ওপর ক্রিয়াশীল লব্ধি বল কত। দেখো আমি ধরে নিই সুষমভাবে যখন বৃদ্ধি পাচ্ছে, তাহলে কে ই বা কাইনেটিক এনার্জি কে ভ্যারিজ অ্যাজ টি, সময়ের সঙ্গে সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে, সময়ও বাড়ছে, কাইনেটিক এনার্জিও বাড়ছে, তাহলে কে ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে আলফা টি না লিখে একটা ধ্রুবক নিতে হবে, বুঝতে পেরেছো তো, এমটি নিলাম, এমটি,
এমও নেওয়া যাবে না, কারণ এম একটা আসবে। তাহলে পিটি নাও, পিটা একটা ধ্রুবক, পিটি। বলো ক্লিয়ার কি না হবে? তাহলে আমি বলতে পারি যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু পিটি। বেশ, এই পিটা কি, আমি আবারও বলছি, পিটা কিন্তু ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, বুঝতে পেরেছ? বেশ ভালো কথা। তাহলে এখান থেকে বলো তো বাবা, ভি স্কোয়ারটা কত আসছে বা ভি কত আসছে? 2pt/m তার রুট। ওকে, এবার আমি একটা জিনিস তো এখান থেকে ক্লিয়ার, যে এই 2p/m এটা তো একটা ধ্রুবক, তাহলে এই 2p/mটাকে আমি পি ড্যাশ ধরে নিলাম, এটা ধ্রুবক বলে, রুট 2p/mকে, তাহলে কি দাঁড়ালো? রুট টি। এবার আমি ত্বরণ বার করছি, বুঝলে, বেগ থেকে। তাহলে আমরা জানি এ সমান ডিভিডিটি, তাহলে ত্বরণ দেখে নাও কত হবে। তাহলে ত্বরণ হয়ে যাবে, দেখো, পি ড্যাশ তো এটা তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, রুট টি এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট টি। ওকে, 1/2 রুট টি। তাহলে আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। বেশ, এফ ইকুয়ালস টু এম এ। হ্যাঁ, তাহলে এমটা তো ধ্রুবক, এ তো ভর, এর জায়গায় বসিয়ে দাও পি ড্যাশ ইন্টু 1/2 রুট টি, সবাই ধ্রুবক, তাহলে এফ ভ্যারিজাজ 1/রুট টি। ব্যাস, উত্তর হয়ে গেল, এফ ভ্যারিজাজ 1/রুট টি। 32 1 জুল ইকুয়াল টু 1 ড্যাশ। দেখো বাবা, ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস, এটা তোমরা জানো, ঠিক আছে তো? এবার এফের একক কী? নিউটন, আর এসের একক কী? মিটার। তাহলে নিউটন মিটার হচ্ছে জুল, ঠিক আছে? যেটা নিউটন মিটার সেটাকে আমরা বলি জুল। তাহলে কোনটা হবে? 1 নিউটন মিটার। 1 কেজি ভরের গতিশক্তি 1 জুল হলে তার দ্রুতি কত? গতিশক্তির ফর্মুলা জানতে হবে এটা করতে গেলে। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু, এখানে বলা আছে 1, হাফ ইন্টু এম বলা আছে 1 কেজি, ভি স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে? দেন ভি স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে ভি ইকুয়াল টু √2, আর √2 মানে 1.414। এবার এখানে অ্যাপ্রক্সিমেটলি 1.4 দিয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 34। একটি বস্তুকণা x=0 থেকে x=5 পর্যন্ত একটি বলের প্রভাবে, এই যে বলটা দিয়ে দিয়েছে এইটা, এক্স অক্ষ বরাবর গতিশীল, এক্ষেত্রে কৃতকার্য কত হবে? দেখো, এখানে এফ যেটা দিয়েছে সেটা বলছে 7 - 2x + 3x²। যখনই এরকম বলের মানটা দূরত্বের সঙ্গে ডিপেন্ড করবে, বা দূরত্বের ওপর নির্ভর করবে, বা সময়ের ওপর নির্ভর করবে, তখন শুধুমাত্র এফ ইন্টু এক্স করে দিলে উত্তর বেরোবে না, ইন্টিগ্রেশন করতে হবে। কি করব? আগের একটা অঙ্কতে দেখিয়ে দিয়েছিলাম যে এফ ইন্টু ডিএক্স, কোথায় থেকে কত দূর? 0 থেকে 5। তাহলে এবার বসিয়ে দাও, এইটার ইন্টিগ্রেশন করো, 7 - 2x + 3x²। তাহলে যদি এটাকে ফুট করি, তাহলে 0 থেকে 5, 7 - 2x + 3x² ইন্টু ডিএক্স। তাহলে এখানে হলো, দেখো, 7x - 2x² / 2 + 3x³ / 3, 0 থেকে 5। তাহলে 7 × 5, প্রথমে আপার লিমিট বসাবো, 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, -5² 25 + 5³ 125, আর মাইনাস দিয়ে এটা সব আপার লিমিট বসালাম, আর লোয়ার লিমিটে তো সবাই 0 হবে, কারণ সবার সঙ্গে x গুণ আছে, তাহলে 0 হয়ে গেল। তাহলে 35 - 25 + 125, 35 - 25 করলে হয় 10, 125 আর 10 কত হবে? এই যে 35 - 25 10, 125 আর 10 হচ্ছে গিয়ে 135, তাহলে উত্তর কত? 135 জুল। ওকে, ব্যাস। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে। একটি ঘর্ষণহীন টেবিলের ওপর দুটি অনুরূপ ধাতব বল স্থিরাবস্থায় পরস্পরের সংস্পর্শে রাখা আছে। এই একটা বল আর এই একটা বল। ভি প্রাথমিক বেগসহ গতিশীল অনুরূপ ভরসম্পন্ন অপর একটি ধাতব বল ওই বল দুটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটালো। যদি সংঘর্ষটি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তবে সেটি সংঘর্ষের পর সম্ভাব্য ফলাফলকে নির্দেশ করবে। তা হলো, কোনটা সম্ভাব্য ফলাফলকে নির্দেশ করবে? একটু বোঝা যাক কোশ্চেনটা। দুটো বল দাঁড়িয়েছিল, অন্য একটা বল কি করেছে, এসেছে ভি বেগ নিয়ে, দিয়ে এসে একে ধাক্কা মেরেছে।
যেই ধাক্কা মারবে তখন কি হবে, নিশ্চয়ই এরা তখন চলতে শুরু করবে। এবার এদের বেগটা কত হবে সেটা এখানে জানতে চেয়েছে। দেখো প্রথম কেসে দিয়েছে যে ধাক্কা লাগার পরে এর বেগ 0 হবে আর এদের বেগ v/2 হবে, অর্থাৎ ধাক্কা লাগার পরে এই বস্তুটা কি দাঁড়িয়ে যাবে আর এরা কি v/2 বেগ নিয়ে যাবে। সেকেন্ড কেসে দিয়েছে এই বস্তুটা কি দাঁড়িয়ে যাবে আর মানে এই দুটো বস্তু কি দাঁড়িয়ে যাবে আর এ কি v বেগ নিয়ে যাবে, এরকম হবে না কি হবে ব্যাপারটা, না তিনটে বস্তু একসঙ্গে v/3 বেগ নিয়ে যাবে। একটু বলি এবার তাহলে আমি ব্যাপারটা ভেঙে, ভালো করে বুঝবে জিনিসটা। এই বস্তুটা যখন একে এসে ধাক্কা মারবে তখন গতিশক্তিটা একে ট্রান্সফার করবে, একে ট্রান্সফার করবে। হবে কি, এই 3 নাম্বার যে বস্তুটা v বেগে বেরিয়ে পালিয়ে যাবে, 3 নম্বর বস্তুটা v বেগে বেরিয়ে পালিয়ে যাবে আর এরা এই দুটো বস্তু একসঙ্গে রয়ে যাবে। ঠিক আছে, এইটা আর এইটা, এরা দুজনা বেগ 0 নিয়ে দাঁড়িয়ে থাকবে আর এই 3 নাম্বার বস্তুটা কি হবে, এই বেগটা পেয়ে যাবে দিয়ে এই দিকে v বেগে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে পূর্ণ স্থিতিস্থাপক তো, এনার্জি তো লস হবে না, তার মানে এনার্জি কী হবে, পুরোপুরি ট্রান্সফার করে দেবে। আর যে ট্রান্সফার করে দেবে এ কিন্তু বেরিয়ে চলে যাবে আর এরা দাঁড়িয়ে যাবে। এই জিনিসটা তুমি আরও দেখবে কোন সময় বলছি, দেখবে তোমরা হয়তো কোনো ভিডিওতে দেখতে পারো, হ্যাঁ তোমরা ইনস্টাগ্রাম রিলসে তো দেখেই থাকবে এই জিনিসটা। বলি যে অনেকগুলো পেন্ডুলাম যদি এরকম পরপর লাগানো থাকে, দিয়ে একটা পেন্ডুলামকে তুমি এইখান থেকে ছেড়ে দিলে, তাহলে কি হয়, এ যখন এইখানে এসে ধাক্কা মারবে তখন এই পেন্ডুলামটা এই দিকে চলে যাবে আর এইখানে দাঁড়িয়ে যাবে। আবার এই দিকের পেন্ডুলামটা যখন এখানে এসে ধাক্কা মারবে তখন এ আবার এই দিকে বেরিয়ে চলে যাবে। এখানেও ঠিক এই কেসটাই ঘটবে, বুঝতে পেরেছো? তাহলে 2 নাম্বার কেসটা হবে। দেখো এখানে এই ব্লু কালারের বলটা দেখো এই দিকে দেওয়া আছে, তার মানে কি, মানে এই বলটা এইখানে এসে লেগে যাবে, ঠিক আছে, আর এ বেরিয়ে পালিয়ে যাবে। দেখো এই কেসটাই হয়েছে এখানে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই এবার।